আজকের এই নতুন এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজ আমরা এক দারুণ আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের চারপাশের এই ছোট্ট স্থানীয় অর্থনীতিগুলো কিভাবে একটা সুবিশাল বৈশ্বিক ব্যবস্থার সাথে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, আজ আমরা সেই গ্লোবাল ওয়েবের ভেতরের গল্পটা জানব। চলুন শুরু করা যাক। জাস্ট একটু কল্পনা করুন, একদিকে রয়েছে একেবারে পরিচিত কোলাহলপূর্ণ একটি গ্রামীণ বাজার, যেখানে সবকিছু বাস্তব, চোখের সামনে দেখা যায়। আর অন্যদিকে লন্ডনের কোনো এক হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফ্লোরের স্ক্রিনে বয়ে চলা বিমূর্ত সব ডিজিটাল ডেটা। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এরা সম্পূর্ণ আলাদা দুটো গ্রহের বাসিন্দা। কিন্তু মজার ব্যাপার হলো, আজকের দিনে কোনো দেশ বা অর্থনীতি বিচ্ছিন্ন কোনো দ্বীপের মতো কাজ করে না। এই গ্রামীণ বাজার আর ট্রেডিং ফ্লোরের মাঝেও রয়েছে এক অদৃশ্য কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী যোগসূত্র। আজকের এই পুরো বিষয়টাকে আমরা মূলত 5টি ধাপে ভাগ করেছি। 1. স্থানীয় অর্থনীতির সাথে বৈশ্বিক ব্যবস্থার মিলন। 2. বিশ্ববাজারে যুক্ত হওয়ার প্রক্রিয়া। 3. মুদ্রা বা কারেন্সির ওপর নির্ভরশীলতার সংকট। 4. আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন। এবং সবশেষে এই পুরো সিস্টেমের পদ্ধতিগত দুর্বলতা এবং ঝুঁকিগুলো। প্রথমেই দেখা যাক আমাদের প্রথম ধাপ, লোকাল বা স্থানীয় অর্থনীতির সাথে গ্লোবাল সিস্টেমের কানেকশনটা আসলে কোথায়। ব্যাপারটা অনেকটা একটা বিশাল যন্ত্রের মতো। প্রতিটি স্থানীয় অর্থনীতি আসলে সেই সুবিশাল সমন্বিত বৈশ্বিক যন্ত্রের এক একটা স্বাধীন ইঞ্জিন হিসেবে কাজ করে। আমরা যখন স্থানীয় ব্যাংকে টাকা রাখি বা ঋণ নিই, তখন সেটা হয়তো আমাদের কাছে খুবই লোকাল একটা ব্যাপার মনে হয়। কিন্তু এই ব্যাংকিং ব্যবস্থার প্রতিশ্রুতিগুলো আন্তর্জাতিক মঞ্চের বাস্তবতার সাথে একেবারে গভীরভাবে যুক্ত। সোজা কথায়, ঘরের ভেতরের অর্থনীতি বাইরের বিশাল দুনিয়ার সাথে তাল মিলিয়েই টিকে থাকে। এবার আসি দ্বিতীয় ধাপে, এই স্থানীয় ইঞ্জিনগুলো কিভাবে বিশ্ববাজারে গিয়ে যুক্ত হয়। আমরা যদি বাণিজ্যের ইতিহাসের দিকে একটু ফিরে তাকাই, তাহলে একটা দারুণ প্যাটার্ন দেখতে পাব। সেই মেসোপটেমিয়ার প্রাচীন বিনিময় নেটওয়ার্ক থেকে শুরু করে শিল্প বিপ্লবের সময়কার ট্রেড হাব এবং আজকের এই অত্যাধুনিক ডিজিটাল সাপ্লাই চেন, সবগুলোরে কিন্তু মূল লক্ষ্য একটাই, আর তা হল স্থানীয় সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা। আজ আধুনিক ডিজিটাল হাবগুলো ঠিক এই কাজটাই করছে, শুধু এর স্কেল বা আকারটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক গুণ বড়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে তুলনামূলক সুবিধা বা কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। শুনতে খুব গালভরা শব্দ মনে হলেও এর পেছনের লজিকটা খুবই সিম্পল। একটা দেশ একা একা সবকিছু উৎপাদন করে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হওয়ার বৃথার চেষ্টা না করে, বরং যে জিনিসটা তারা সবচেয়ে ভালো এবং কম খরচে বানাতে পারে সেটাই তারা তৈরি করবে এবং বাণিজ্যের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করবে। মূলত এটাই হলো পুরো বৈশ্বিক সাপ্লাই চেনের মূল চাবিকাঠি। আর এই চমৎকার সমন্বয়ের ফলেই একটা সাধারণ স্থানীয় অর্থনীতি সমবায় বা কোঅপারেটিভ অর্থনীতিতে রূপ নেয়। এর সবচেয়ে বড় সুবিধা কি? এর ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিশাল মূলধনে বা গ্লোবাল ক্যাপিটালে প্রবেশাধিকার পাওয়া যায়। হিসাব নিকাশের জন্য একটা মানসম্মত একক তৈরি হয়, আর অর্থনীতির চাকা অনেক দ্রুত ঘুরতে শুরু করে। এভাবেই একটা জায়গায় আটকে থাকা স্থানীয় সম্পদ, ঋণ এবং তথ্যের এক ভীষণ গতিশীল বৈশ্বিক প্রবাহে পরিণত হয়। কিন্তু এই পুরো গল্পের একটা জটিল দিকও আছে, আর সেটাই আমাদের তৃতীয় আলোচনার বিষয়, মুদ্রা নির্ভরতার সংকট বা দ্য কারেন্সি ডিপেন্ডেন্সি ডিলেমা। আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় তো আর যে কোনো দেশের লোকাল টাকা দিয়ে কাজ হয় না। নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্য পরিচালনা করতে দেশগুলোকে মূলত মার্কিন ডলার বা ইউরোর মতো গ্লোবাল রিজার্ভ কারেন্সির ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে বিশ্বজুড়ে তেলের বাণিজ্যের ডলারের একচেটিয়া ব্যবহারের কারণে, যাকে আমরা পেট্রোডলার সিস্টেম বলি, মার্কিন ডলার অনেক ক্ষেত্রে একটি অপরিহার্য মুদ্রা হিসেবে কাজ করে। আর ঠিক এই জায়গা থেকেই জন্ম নেয় মনিটারি হেজেমনি বা আর্থিক আধিপত্য নামক একটা ধারণা। এর মানে হল, কোনো একটা বিশাল বৈশ্বিক পরাশক্তির নেওয়া আর্থিক নীতিগুলো হাজার মাইল দূরের একটা স্থানীয় বাজারের অর্থনৈতিক স্বাস্থ্য ঠিক করে দেয়। ধরুন, এক দেশের সুদের হার বাড়ল আর অন্য দেশের বাজারে ধস নামল। এই কনসেপ্টটা বোঝা ভীষণ জরুরি, কারণ আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল ক্ষমতার খেলাটা এখানেই লুকিয়ে আছে। এই অবস্থায় অনেক দেশই তাদের লোকাল মুদ্রাকে কোনো একটা গ্লোবাল রিজার্ভের সাথে ফিক্স বা প্যাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে একটা বড় ট্রেড অফ বা আপসের ব্যাপার আছে।
একদিকে কারেন্সি প্যাগিং বাণিজ্যে স্থিতি আনে এবং হাইপার ইনফ্লেশন বা চরম মূল্যস্ফীতি থেকে বাঁচায়, কিন্তু অন্যদিকে এর ফলে দেশটিকে তার আর্থিক সার্বভৌমত্ব হারাতে হয়। অর্থাৎ দেশের ভেতরে কোনো হঠাৎ অর্থনৈতিক সংকট দেখা দিলে সরকার চাইলেও নিজস্ব প্রয়োজন অনুযায়ী সুদের হার পরিবর্তন করতে পারে না। এটা আসলেই একটা খুব সূক্ষ্ম ব্যালেন্সিং অ্যাক্ট। এবার আসা যাক আমাদের চতুর্থ ধাপে। এত বিশাল একটা সিস্টেম তো আর এমনি এমনি চলতে পারে না। এর জন্য কিছু নিয়ম কানুন লাগে, যাকে আমরা বলছি রুলস অফ দ্য রোড। এই আন্তর্জাতিক সম্পর্কগুলো ঠিকঠাক পরিচালনার জন্য দেশগুলো কিছু সুনির্দিষ্ট টুলস বা হাতিয়ার ব্যবহার করে, যেমন ট্যারিফ বা শুল্ক, কোটা এবং বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডস বা মানদণ্ড। এগুলো মূলত বাণিজ্যের ক্ষেত্রে স্পিড ব্রেকার বা ট্রাফিক সিগন্যালের মতো কাজ করে। এগুলোর মাধ্যমেই দেশগুলো তাদের বাণিজ্যের ভারসাম্য ধরে রাখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তৈরি করে, আর তা হল প্রাতিষ্ঠানিক আস্থা। বাণিজ্য নীতি বা ট্রেড পলিসিগুলোকে আসলে একটা বড় মাপের মূল্যের সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট অফ ভ্যালু হিসেবে ভাবা যেতে পারে। এই অসাধারণ মেটাফোরটা দিয়ে খুব সহজেই বোঝা যায় যে বাণিজ্যের ক্ষেত্রে দেশগুলোর মধ্যকার ঘর্ষণ বা লিমিটেশনগুলো আসলে কিভাবে ম্যানেজ করা হয়। এটা মূলত একে অপরের উপর ভরসা করার একটা গ্লোবাল চুক্তি। বিভিন্ন বৈশ্বিক জোট কিভাবে এই বাণিজ্যের ঘর্ষণগুলো সামলায় তার চমৎকার কিছু ডেটা আছে আমাদের কাছে। একদিকে দেখুন ইউরোজোনের কথা। সেখানে ম্যাস্ট্রিচ চুক্তির মতো কঠোর নিয়মকানুন রয়েছে, যা সদস্য দেশগুলোর বাজেট ঘাটতি কড়াভাবে নিয়ন্ত্রণ করে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পায়। অন্যদিকে ব্রিক্স, BRICS এর মতো উদীয়মান জোটগুলো আবার নিজেদের মধ্যে বাণিজ্যের জন্য একটি সাধারণ বা কমন বিনিময় মাধ্যম তৈরি করার আলোচনা করছে। উদ্দেশ্য কিন্তু একটাই, লেনদেনের বাধা দূর করা এবং অর্থনীতিকে আরও মজবুত করা। আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সবচেয়ে ক্লাইম্যাক্সিং অংশে, এই পুরো সিস্টেমের পদ্ধতিগত দুর্বলতা এবং হুমকিগুলো। পুরো পৃথিবী একসাথে যুক্ত থাকার সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি? এই গ্লোবাল কানেকশনের কারণে একটা চেইন রিয়াকশন বা ডমিনো এফেক্ট তৈরির ভয়ঙ্কর সম্ভাবনা থাকে। ব্যাপারটা শুরু হয় ছোট্ট একটা স্থানীয় সংকট দিয়ে। সেখান থেকে প্রাতিষ্ঠানিক আস্থার পতন ঘটে। এরপর শুরু হয় মূলধন বা পুঁজি পাচার, আর দেখতে দেখতে সেটা পুরো বিশ্বের জন্য একটা পদ্ধতিগত হুমকিতে রূপ নেয়। ইউরোজোন সংকটের সময় আমরা ঠিক এটাই দেখেছিলাম। একটা দেশের ঋণের উপর থেকে আস্থা হারিয়ে যাওয়ার কারণে পুরো মহাদেশ জুড়েই কেমন একটা প্যানিক ছড়িয়ে পড়েছিল। একটু আগে যে পুঁজি পাচারের কথা বলছিলাম, ইকোনমিক্সের ভাষায় একে বলা হয় ক্যাপিটাল ফ্লাইট। যখন কোথাও কোনো রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক স্থিবিরতা দেখা দেয়, তখন বিনিয়োগকারীরা আতঙ্কে খুব দ্রুত তাদের টাকা তুলে নিয়ে নিরাপদ কোনো বাজারে সরিয়ে ফেলে। এটা যে কোনো দেশের অর্থনীতির জন্য একেবারে বিধ্বংসী একটা ব্যাপার। এর ফলে আক্ষরিক অর্থেই একটা দেশের জাতীয় রিজার্ভের ওপর ব্যাংকরান শুরু হয়ে যেতে পারে। আর ঠিক এই কারণে অর্থনীতিতে একটা কথা খুব প্রচলিত, সুনাম স্বর্ণের মতোই মূল্যবান। একবার ভেবে দেখুন, এই যে এত বড় একটা আন্তর্জাতিক বিনিময় নেটওয়ার্ক, যেটা পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধে রেখেছে, এটা আসলে দাঁড়িয়ে আছে কিসের ওপর? শুধু একটা জিনিসের ওপর, আর সেটা হলো আস্থা বা ট্রাস্ট। এই আস্থার জায়গাটা একটু নড়ে গেলে পুরো বিশাল কাঠামোটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। পুরো ব্যাপারটাকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে দেখব আমাদের এই আধুনিক গ্লোবাল অর্থনীতি আসলে মানবজাতির সেই প্রাচীনতম সহযোগিতারই একটা নতুন আর আপডেটেড ভার্সন। সেই প্রাচীনকালের পারস্পরিক আদান প্রদান থেকে শুরু করে আজকের এই ফ্লেক্সিবল ক্রেডিট ভিত্তিক ব্যবস্থা, সবকিছুর মূলেই রয়েছে একে অপরের সাথে যুক্ত থাকার তাগিদ। এটাই আমাদের স্থানীয় ব্যাংকগুলোকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চের সাথে যুক্ত করে রেখেছে। আজকের আলোচনা শেষ করার আগে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যা আমাদের সবাইকে ভাবাবে। যদি সুনাম সত্যিই স্বর্ণের মতোই মূল্যবান হয় এবং পুরো সিস্টেমটাই যদি আস্থার ওপর দাঁড়িয়ে থাকে, তবে আমাদের এই আধুনিক বিশ্বায়নের জালের আস্থার শেকল বা চেন অফ ট্রাস্ট আসলে কতটা শক্তিশালী? একটু চিন্তা করে দেখবেন। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। পরবর্তীতে এমনই কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আবারও কথা হবে।